হাই স্টুডেন্টস, সবাই ভালো আছো? আজকে আমরা ক্লাস 12-এর একটি কবিতা শিকার, এই শিকার কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব। এই শিকার কবিতাটির কবি হলেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের এই কবিতাটির আমরা আলোচনা করার আগে কবিতাটির উৎস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কবিতার উৎস বনলতা সেন কাব্য। যদিও শিকার কবিতাটি প্রথম প্রকাশিত হয় বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা নামক পত্রিকার 1343 বঙ্গাব্দে, পরে প্রকাশিত হয় 1351 বঙ্গাব্দে মহাপৃথিবী নামক কাব্যগ্রন্থে। পরবর্তীকালে 1377 বঙ্গাব্দে পাকাপাকিভাবে বনলতা সেন নামক কাব্যগ্রন্থে ঠাঁই পায়। এই কাব্যগ্রন্থের 10 নম্বর কবিতা হল শিকার। প্লট: বর্তমান সভ্যতার সংকট, দুঃখ, দ্বন্দ্ব, বেদনা, যন্ত্রণা, আধুনিক মানুষের লোভ, লালসা, ঈর্ষা, দম্ভ, হিংস্রতা, পাশবিকতা, এটাই কিন্তু কবিতার প্লট। এই অবক্ষয়ের রূপ প্রতিফলিত হয়েছে মূলত আধুনিক কবিতায়। এখন আধুনিক কবিতা কখন থেকে শুরু হয় যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তরে বলা যায় প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 পর্যন্ত যে কালখণ্ড, সেটি বাংলা কবিতার আধুনিক উন্মেষ পর্ব। এই দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তী ও পরবর্তীকালে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের সঙ্গে সঙ্গে 19 শতকীয় মূল্যবোধের স্থির ভিত্তিমূল ক্রমশ বিচ্ছিন্ন হতে থাকে। যুদ্ধোত্তর পৃথিবীর সর্বশূন্যতা, নৈরাশ্য এবং মূল্যবোধের বিধ্বংসী চেহারা প্রকাশ হতে লাগল। এই ভাঙনের যুগে আধুনিক সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথের মতো এবং তার পরবর্তী যারা এসেছিলেন, যে সমস্ত কবি, যেমন জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ প্রমুখেরা আবির্ভূত হন। এই কবিরাও তো সামাজিক মানুষ, সামাজিক জীব হিসাবে কবিদেরও চেতনা মৃত্তিকা লগ্ন হয়ে থাকে। যে কালে তারা জন্ম গ্রহণ করেছেন এবং যে পরিবেশে তারা শ্বাস গ্রহণ করেছেন, তিনি নিশ্চয়ই পারেন না সেই স্থান ও কালকে পরিহার করে চলতে। আধুনিক কবি জীবনানন্দ দাশ তার শিকার কবিতাতেও স্বাভাবিকভাবে প্রতিফলিত হয়েছে লোভ, লালসা, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, হতাশা ও ব্যর্থতার ছবি। প্রথম ভোর বেলাকার অংশে রয়েছে অরণ্যের নির্মল ছবি, আর দ্বিতীয় ভোরের অংশে রয়েছে একটি সুন্দর বাদামি হরিণ কীভাবে নাগরিক মানুষের ক্ষুধার দাবি এবং বিকৃত আনন্দ মেটাতে বন্দুকের গুলিতে নিষ্প্রাণ মাংসপিণ্ডে পরিণত হলো, তার ছবি। একদিকে সুন্দরের জেগে ওঠা, অন্যদিকে হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। একদিকে জৈব কামনা প্রবল জীবের টান, অন্যদিকে মানব সভ্যতার হন্তারক রূপ। এবার আমরা কবিতার প্রথম স্তবকটির দেখব। এই স্তবকটির 4টি পূর্ণচ্ছেদ আছে। তারপর 4টি পূর্ণচ্ছেদ আছে এই সবুজে জায়গায়, এখনও জায়গায়, আর এদিকে মতো আর করছে। এই 4টি পূর্ণচ্ছেদে বিন্যস্ত বাকি কোলন চিহ্ন, সেমিকোলন চিহ্ন এবং ড্যাশ চিহ্ন দিয়ে এত বড় স্তবক নির্মিত। এবারে কবিতাটির এই বিরাম চিহ্নগুলির অর্থ কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তো কবিতাটা আমরা আবৃত্তি করে শোনাচ্ছি। দেখো, ভালো করে শোনো, আমি লিখে রেখেছি কবিতাটি।
তো এখান থেকেই কবিতাটা আমি পাঠ করে শোনাচ্ছি। এই বিরাম চিহ্নের অর্থগুলো কীভাবে ফুটে উঠছে সেগুলো জানার চেষ্টা করো। ভোর, আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখনও আকাশে রয়েছে, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মড়ক ফুলের মতো লাল আগুন। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এভাবে প্রথম শতকটি নির্মাণ করেছেন কবি জীবনানন্দ দাশ। আমরা কবিতাটির আলোচনা শুরু করছি। এই কবিতায় শুরুতেই ভোর শব্দ দেওয়া আছে। শব্দটির প্রয়োগের মধ্য দিয়ে ভোরের প্রথম আলোয় অনাবিল অরণ্য পটভূমির জাগরণের ইঙ্গিত বাহিত হয়েছে। ভোরবেলায় আকাশের রঙকে ঘাসফড়িংয়ের দেহের মতো কমল ও নীল বলেছেন আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কমল নীল। আকাশের রং সাধারণত নীলই হয়। এই নীল রং কেমন? না, ঘাসফড়িংয়ের দেহের মতো কমল নীল, হালকা নরম নীল, বেশ মোলায়েম, কটকটে গাঢ় নীল নয়, উগ্রও নয়, কমল নীল। এই কমল কথার মধ্যে নীল রঙের শান্ত স্নিগ্ধ হালকা ইমেজ আমাদের মনকে ছুঁয়ে যায়। আর ভোরের আলোয় আকাশের দিকে দাঁড়িয়ে থাকা পেয়ারা ও নোনা গাছ এর সবুজ রং চারিদিকে ছড়িয়ে পড়েছে। কবি বলছেন চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাশের এই সবুজ রং টিয়ার পালকের মতো সবুজ বলে যে মনে হয়েছে, সত্যি এই আকাশের নীল রং ও গাছগাছালির সবুজ রং মিলেমিশে প্রকৃতির শান্ত সুষমামণ্ডিত সৌন্দর্য একটি নিটোল পরিপূর্ণতা বিরাজ করছে। চিত্ররূপময়তার কবি জীবনানন্দ দাশ নৈসর্গিক সৌন্দর্যের প্রাণময়তা এবং গভীরতাকে ফুটিয়ে তুলতেই এমন তুলনা, এমন চিত্রকল্প এঁকেছেন। ভোরের আকাশে তখনও থেকেছে একটি তারা, শুকতারা, জ্বলজ্বল করতে থাকে তখনও। সে রাত্রির সাক্ষী, একাকী তার অস্তিত্ব। কবি বলছেন একটি তারা এখনও আকাশে রয়েছে। এই তারাটিকে পরপর দুটি উপমা প্রয়োগের মাধ্যমে চমৎকার কাব্যিক রূপ দিয়েছেন নির্জনতার কবি জীবনানন্দ দাশ। একটি হল পাড়াগাঁর বিয়ের বাড়ির বাসর ঘরে লজ্জাশীলা বধূর সৌন্দর্য। পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। নববিবাহিত বরকনেকে বাসর ঘরে এনে বরকনের বন্ধু বান্ধবীরা হাসি ঠাট্টায় গান বাজনায় মাতিয়ে রেখে সবাই চলে গেছে। লজ্জারাঙ্গা কনে বউ আসর জাগছে। সারল্য ভরা কুণ্ঠিতা লাজুক মেয়েটির মধ্যে কবি গধূলি বেলার আলো আঁধারির মত্ততা দেখেছেন অনেকটা রহস্যময়তাই। গধূলি মদির মতো, গধূলি রাত ও দিনের সন্ধিক্ষণ। মদির কথার অর্থ মত্ততা, তাই অনেকটা রহস্যময়তা। তেমনি আকাশের আলো আঁধারির মায়াময়ী পরিবেশে তারাটির কিন্তু উজ্জ্বল উপস্থিতি। এই তারাটা মেয়েটির সঙ্গে তারাটির
তুলনা। আরেকটি উপমা হলো, হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরীয় সভ্যতার যুগে সেখানকার এক প্রণয়িনী তার বক্ষস্থলের অলঙ্কার থেকে একটি প্রিয় মুক্তা নিয়ে তার প্রেমিকের নীল মদের গ্লাসে রেখেছিল এক রাতে। কবি বলছেন, মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। এই যে নীল মদের গ্লাসে রেখেছিল মুক্তার সঙ্গে তুলনাটা বড় রহস্যময় এবং আশ্চর্য বটে। হাজার হাজার বছর আগে কবির সুদূর অতীতের অন্বেষণ, এটা নিরবচ্ছিন্ন কালপ্রবাহ, ইতিহাস চেতনা। মিশরের মানুষই বা মিশরের প্রেমিকার বুকের থেকে যে মুক্তা কথকের নীলমদের গ্লাসে রেখেছিল, এটা মধ্যপ্রাচ্যীয় বিশেষ ধরনের বিলাসী রোমান্টিক আবেশ। এভাবে জাজ্বল্যমান ভোরের তারার সঙ্গে পাড়াগার বাসর ঘরে অপেক্ষারতা লাজেরাঙ্গা মেয়েটির এবং মিশরীয় মানুষের বুকের থেকে মুক্তর তুলনা বড় রহস্যময় ও রূপময় করে তুলেছেন কবি। এখানে কবি হয়ে উঠেছেন সুর রিয়েলিস্টিক পয়েট বা পড়া বাস্তবতার কবি। এখানে যে ভোরের কথা আমরা আলোচনা করছি তা হেমন্তের ভোর। এই সময় প্রকৃতি জুড়ে নেমে আসে শিশির ও কুয়াশার হিমেল আচ্ছন্ন। প্রকৃতির সঙ্গে থাকা মানুষ, যাদের কবি দেশোয়ালি বলেছেন, তারা সারা রাত ধরে মাঠে আগুন জ্বালিয়েছে নিজের শরীরকে বা গরম করার জন্য, শীত থেকে রেহাই পাওয়ার জন্য। কবির কথায়, হিমের রাতে শরীর রাখবার জন্য দেশোয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। এখানে আগুন জ্বালানোটা একান্ত জৈবিক বিষয়, আত্মরক্ষার জন্য। এখানে লোভ, হিংসা, স্বার্থপরতা, অমানবিকতার কোনো প্রশ্ন নেই। প্রকৃতি ও মানুষ অবিচ্ছেদ্যভাবে সহাবস্থান করে এখানে। দেশোয়ালিদের অর্থাৎ এদেশীয় মানুষদের তথা আদিবাসীদের জ্বালানো আগুনের রং কীভাবে পরিবর্তন করে চিত্রকল্প অঙ্কন করেছেন কবি, সেটা দেখার মতো। আগুনের রঙকে কবি বলেছেন মোরগ ফুলের মতো লাল আগুন। দেখো, মোরগ ফুলের মতো লাল আগুন। মুরগির পুরুষবাচক পদ মোরগ, মোরগের ঝুঁটির মতো লাল ফুল মোরগ ফুল, বাংলার একান্ত পরিচিত ফুল। দেশওয়ালিদের জ্বালানো আগুনের ঔজ্জ্বল্য দীপ্তি বোঝাতে কবি মোরগ ফুলের লাল রং উত্থাপন করেছেন। বনের শুকনো অসত্য পাতা জড়ো করে জ্বালানো আগুন এখনও দীপ্তিমান, এখনও জাজ্বল্যমান। কবির কথায়, শুকনো অসত্য পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের। অবশ্য ভোরের বেলায় সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেয়ার হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। কুমকুম অর্থাৎ সিন্দুরের মতো টকটকে লাল রং নেয়ার হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। দেখো, আগুনের রং প্রথমে ছিল লাল, তার থেকে হলো হালকা সাদা নিষ্প্রভ, পরে হলো শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। তা আবার রোগা শালিক। রোগা মানে শীর্ণকায়, দুর্বল। এমনিতে শালিকের চেহারা পাটকাঠির মতো দেখতে। এরপর কবি রোগা গড়ন যদি বলেন, তাহলে সেই শালিকের হৃদয়ের ইচ্ছা নিশ্চয়ই চনমনে হবে না, প্রাণবন্তও হবে না, হবে উদ্দামহীন, অনেকটা নিস্তেজ, ম্লান, বিবর্ণ, পাণ্ডুর।
এমন উপমা দিতে পারেন কেবল জীবনানন্দ দাশ। আসলে জীবনানন্দের কবিতায় মাঝে মাঝে এক একটি শব্দ চলে আসে অনুভূতি ও অভিজ্ঞতার অনেক গভীর স্তর থেকে। একাধিক অনুভাবনার রং লেগে থাকে শব্দটির গায়ে, ছড়ায় একাধিক ব্যঞ্জনার আভা। রোগাশারীকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছা হয়ে উঠেছে তেমনি এক অভিব্যক্তি। ইংরেজিতে একে বলে সিনেস্থেসিয়া, SYNES সিনেস্থেসিয়া, THESIA সিনেস্থেসিয়া বা ইন্দ্রিয় বিপর্যাস। এই ভাবনা ভাবতে ভাবতে কবি কিন্তু হারিয়ে যাননি নির্মল প্রকৃতির মাঝে। সকালবেলার বা ভোরের বেলার যে অবস্থা, সেই অবস্থাটা বলছেন, সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। বন ও আকাশ প্রাণবন্ত এবং বলা যাবে সবুজ এবং নীলের মধ্যে চারিদিকে যেন প্রাণবন্ত ছড়াছড়ি। এই প্রাণবন্ততার স্বরূপে সেই নীল যেন ময়ূরের সবুজ নীল ডানার মতো যেন সেটা ঝিলমিল করছে। এইভাবে রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাশ তার শিকার কবিতায় প্রথম স্তবকে অরণ্যের এক নিটোল নির্মল ছবি এঁকেছেন। আশা করি এই প্রথম স্তবকটা তোমরা বুঝতে পেরেছ। তো এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন এবং বড় প্রশ্ন নিশ্চয়ই লিখতে পারবে। তো আজকে এই পর্যন্ত রাখলাম। ভালো থেকো, রাখলাম।